দীপ্ত রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ কাল। 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের, কোনো দল বা একক কৃতিত্বে নয় বলছেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। বহুল প্রতীক্ষিত গণ অভ্যুত্থানের স্মৃতির জাদুঘর খুলছে কাল, জানালেন সংস্কৃতি মন্ত্রী। প্রবেশ মূল্য 25 ও 50 টাকা, টিকিট কাটতে হবে অনলাইনে। এটা জনসাধারণের জন্য যতটা সহজলভ্য করা যায়। উন্মুক্ত করা হতো প্রথম কয়েকটা মাস, তারপরে টিকিট ধার্য করা হতো, এটা বেটার হতো। বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংস্কার কমিটির প্রথম বৈঠক। নাম না দিলেও পরামর্শ নেওয়ার আশ্বাস, আলোচনা সব পক্ষের সঙ্গে। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। সাগর নদী কোথাও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, সংকটে ভোলার অনেক জেলে। জলবায়ু পরিবর্তন সহ 3 কারণের কথা বলছে মৎস্য বিভাগ। সাগরে এই বছর ট্রলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না যাই কি মনে করেন গিয়ে হয় না মাছ। ইরানে ঢিল ছুঁড়ে পাল্টা আঘাতে দিশেহারা ট্রাম্প। হরমুজ অচল হয়ে পড়ায় খেসারত দিচ্ছে পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্ব। শক্তিশালী হচ্ছে তেহরান। এবং ভেতরে ফিটফাট হলেও বাইরে বেহাল দশা ঢাকা জাতীয় স্টেডিয়ামের। 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তরের আশ্বাস জাতীয় ক্রীড়া পরিষদের। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে। 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়তো। 2024 সালের জুলাই মাস দেশের ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। ওই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের নাগপাশকে উৎখাত করে। সংবাদের শুরুতেই থাকছে সেই দিনলিপির কথা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই বক্তব্যকেই তার পতনের টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে মনে করেন। যদিও তার 16 বছরের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দীর্ঘদিনের, যার মূল বহিঃপ্রকাশ শুরু হয় 2024 সালের জুলাই থেকে। টানা 36 দিনের আন্দোলনে পতন ঘটে হাসিনা সরকারের। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিরুদ্ধে 1 জুলাই ছাত্র সমাবেশ ও বিক্ষোভ দিয়ে আন্দোলনের শুরু। 7 জুলাই পালন হয় বাংলা ব্লকের। স্থবির হয়ে পড়ে রাজধানী। এরপর ধারাবাহিক আন্দোলন চলতে থাকে। রেলপথ ও মহাসড়ক অবরোধে এক প্রকার অচল হয়ে পড়ে সারা দেশ। 11 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে। একই দিন কুমিল্লায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 14 জুলাই শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্যের দিন। একই দিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। পাশাপাশি হামলা হয় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। এতে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। কোটা বিরোধী আন্দোলনে 16 জুলাই প্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে তার প্রাণ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 17 ও 18 জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। সরকারি স্থাপনা, যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে
হতাহত বাড়তে থাকে। আন্দোলন আর শুধু কোটা ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, মোতায়েন করা হয় বিজিবি। 19 জুলাই রাতে সরকার দেশজুড়ে কারফিউ জারি করে, মোতায়েন করা হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট, পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও সীমিত করা হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে গ্রেপ্তার অভিযান, মামলাসহ বিভিন্ন ঘটনার মধ্যেও আন্দোলনকারীরা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করেন। জুলাইয়ের শেষ দিকে এসে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের সহ 6 জনকে গুম করে সরকার। পরবর্তীতে ডিবি হেফাজতে খোঁজ মিলে তাদের। আন্দোলনে নিহতদের স্মরণে 30 জুলাই থেকে শুরু হয় ফেসবুক প্রোফাইল লাল করার ট্রেন্ড। 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 3 আগস্ট আসে সরকারের পদত্যাগের 1 দফা দাবি। 5 আগস্ট আসে সেই মাহেন্দ্রক্ষণ। আন্দোলনের তোড়ে টিকতে না পেরে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা। সর্বশেষ সরকারি গ্যাজেটে এখন পর্যন্ত জুলাই শহীদের সংখ্যা 843 আর আহতের সংখ্যা 14,370 জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর পেরিয়ে গেছে 2 বছর। স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে ছাত্র জনতা যে রক্তক্ষয়ী বিপ্লব করেছিল তার মূল লক্ষ্যই ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার। কিন্তু 2 বছর পর সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে হতাহতদের স্বজনদের চোখে এখন কেবল হতাশা। 2024 সালের জুলাই আগস্ট বুলেটের সামনে বুক পেতে দিয়ে নতুন এক স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এক ঝাঁক তরুণ। 18 জুলাই তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়ানোর সময় গুলিবিদ্ধ হন মীর মুগ্ধ। আর 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে চিরতরে নিজের 1 হাত হারান শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হুসাইন। বিপ্লবের 2 বছর পেরিয়ে গেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। তবে যে পরিবর্তনের জন্য এতগুলো জীবন গেল তার প্রাপ্তি কতটুকু? 5 আগস্ট পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া করতে করতে একসময় পুলিশ আর কি আমাকে গুলি করে, খুব ইজিলি গুলি করে, যেহেতু আমাকে ঘেরাও করে ওনারা, এখানে ঠেকে গুলি করে আর কি। আরেকজন পুলিশ ছড়া গুলি করে, ওইখানেই আমি আহত আর কি, একবারে যাত্রাবাড়ি থানার মেইন গেটের সামনেই। ভাবছিলাম মরেই যাবো, একেবারে শেষ প্রহর গুনতেছি। ওই সময় বড় ভাইয়া আমার ট্রাউজার দেখে আমাকে ওই ভ্যাঙ্গার থেকে টেনে বের করছে। চাওয়াগুলো পূর্ণতা আসলে তখনই পাবে যখন এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ সৎ হবে। 1 হাত হারানো হুসাইনের চাওয়া মানুষ যেন তার বাক স্বাধীনতা ফিরে পায়, এগিয়ে যায় দেশ। এই দেশটাকে এমনভাবে গঠন করতে হবে যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, মানুষ যেন তার পূর্ণ অধিকার ফিরে পায়, মানুষ যেন তার বাক স্বাধীনতা ফিরে পায়। এদিকে শহীদ পরিবারগুলোর কান্না আজও থামেনি। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধর চাওয়া এত ত্যাগ যেন বিফলে না যায়। যারা জুলাইতে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, আমার ভাইয়ের মতন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কিন্তু রাস্তায় এসেছিল। সবথেকে বড় যে তাদের প্রত্যাশা সেটি ছিল এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো আছে, সেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। আমরা 2 বছর অতিক্রম করতে যাচ্ছি, কিন্তু এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এখন পর্যন্ত শুধুমাত্র আমরা আশ্বাসই পেয়েছি। এই 2 বছরে আমরা কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পারিনি। বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্ন এখনো অধরা। জুলাই বিপ্লবের প্রকৃত প্রাপ্তি তখনই আসবে যখন দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুশাসন নিশ্চিত করে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার জ্বালানি তেল ও গ্যাস সমস্যা সমাধানের চেষ্টা করছে। 3 মাস বছর পেরিয়ে আবারও ফিরেছে গণ অভ্যুত্থানের সফলের দিনটি। ছাত্র জনতার সফল আন্দোলনে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের।
এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিএনপির উদ্যোগে আয়োজিত হয় গণতন্ত্র আদায়ে 17 বছর অনিবার্য সংগ্রাম এবং রক্ত ঝরা জুলাই জাগরণ আলোচনা সভা। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দেশের জনগণকে দেন সরকার প্রধান। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এ সময় জ্বালানি, তেল ও গ্যাস সমস্যায় মানুষের ভোগান্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের জন্য দায়ী বিগত সরকারের দুর্নীতি। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল। সব তর্ক বিতর্ক এড়িয়ে দেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রাজধানীতে সকালে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত করতে রাজি নয় তার দল। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোভ টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। এদিকে বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক। তবে নাম না দিলেও বিরোধী দলের পরামর্শ গ্রহণের আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী জানান, জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সংবিধানের 18তম সংশোধনী নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো। এ লক্ষ্যে গঠিত কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার। 12 সদস্যের সবাই এদিন উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী দল থেকে কেউ। কমিটিতে বিরোধী দল থেকে 5 জনের নাম দিতে সরকারি দল অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামী। গঠনের দিনই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা সবার কথা শুনবেন, আর যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোও পর্যালোচনা করা হবে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদ বিবেচনায় রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে কমিটি। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। প্রথম বৈঠকে কমিটির কাজের পদ্ধতি এবং কাদের সঙ্গে আলোচনা করা হবে সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্য, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক, জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য আগামী বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 50 এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এজন্য অনলাইনে আবেদন করতে হবে। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘর উদ্বোধন করবেন। মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দিবেন। একই সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা এবং এর পরপরই আমাদের সাংবাদিকরা তো সব জায়গায় সবসময় যাবে, সাংবাদিক গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া সব কিছুই ওপেন থাকবে। জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ মূল্য ও টিকিটের জন্য অনলাইনে আবেদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনসাধারণের মাঝে। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা স্মৃতি বিজড়িত জুলাই স্মৃতি জাদুঘরটি। আগামীকাল উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এই স্মৃতি জাদুঘরটি। তবে এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ ফি। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, জানবো জনতার কথার আজকের পর্বে। একটা ইতিহাসকে জানার জন্য এই প্রকল্পটি নেওয়া, তো এটা জনসাধারণের জন্য যতটা সহজলভ্য করা যায়, যাতে যেমন আমি আজকে আসলাম, আমি আজকে আমার মনে হলো যে আমি জাদুঘরটা দেখব, আমি যাতে এসে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে দেখতে পারি। ফার্স্ট অফ অল যদি উন্মুক্ত করা হতো প্রথম কয়েকটা মাস, তারপরে টিকিট ধার্য করা হতো, এটা বেটার হতো। আর অনলাইনটা না করে অফলাইন টিকিট করাটা বেটার হতো। 10 টাকা 20 টাকা গণহারে টিকিট দিয়ে যদি নিয়মিত যাতায়াত করে লোকজন, তাহলে এটার প্রতিভাটা রক্ষা পাবে আমার মনে হয়। আর না হলে এটা একটা বাংলো হিসাবে পড়ে থাকবে। এটা নতুন প্রজন্মের জন্য, আমাদের পরের জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্মৃতি। মনে চাইতাম বললে তোমরা করেছি হিসাবে আমাকে টিকিট একটু 20-30 টাকা হইলে আমাকে ভালো হয় আর কি। আমরা তো টাকা দিয়ে চাইতে পারুন না, টিকিট করতে পারুন না, আর দেখতেও পারুন না। ভরা মৌসুমেও ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এতে লোকসানে পড়ছেন জেলেরা। সংকটের প্রভাব পড়েছে মাছ ঘাট ও আড়তগুলোতেও। সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। কয়েকদিন সাগরে অবস্থান করে নামমাত্র মাছ নিয়ে ফিরছেন তারা। এতে ট্রলারের জ্বালানি, খাবার সহ অন্যান্য খরচই উঠছে না। টানা লোকসানে অনেক জেলে বেকার হয়ে পড়েছেন। কেউ কেউ জাল বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। সিঙ্গারের কারণে মাছ ধরতে পারি না, তারপরে আপনার ট্রলিংয়ে জাল নষ্ট করে, তারপর আমরা সাইলার 5 লাখ টাকা বাজার নিয়ে যাই। মা এবার কামড়া যায় 3 দিন থেকে মাত্র 5টা মাছ দিয়েছি। সাগরে যাই লাহারের জন্য, সিঙ্গেলের জন্য, বাতাসের জন্য থাকতাম পারি না। মাছগুলো না খাওয়াতে আমরা কতদিন আর ফিশিং করি, এই কারণে আমরা আর লাল লাল দিয়ে ফিশিং করে মাছ টাছ পাই না। মাছ নেই, আমরা যে 20 জন মানুষ যাই, আরও উত্তরোত্ত মাছ কোথায় নেই। সংকটের প্রভাব পড়েছে জেলার মাছ ঘাটগুলোতে। দৌলত খান, ইলিশা, তুলাতুলি, নাছির মাঝি ঘাট সহ অর্ধশতাধিক মাছ ঘাটে এখন নেই আগের কর্মচাঞ্চল্য। মাছের সংকটে বিপাকে আড়তদাররাও। মাছ নেই, সাগরেও মাছ নেই। আমরা সাগরে এই বছর ট্রলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না যাই কি মনে করেন গিয়ে হয় না মাছ, লাভ আছে। ঘাটালো অনেক কষ্ট হচ্ছে, ব্যবসা খারাপ, যারা কাজ কাম করে লেবার টেবার আছে অবস্থা খারাপ। মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদী সাগরের মোহনায় ডুবোচর সৃষ্টি এবং অতিরিক্ত আহরণের কারণে কমেছে ইলিশের উৎপাদন।
এখন বর্তমানে নদী এবং সাগরে মাছের উৎপাদন একটু কমে গিয়েছে। আগস্টের শুরুতে নদী এবং সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। গত অর্থবছরে জেলায় ইলিশ উৎপাদন হয়েছে 1,81,342 মেট্রিক টন। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। ঢাকার অন্তত 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও বংশালের আলিয়া মাদ্রাসা এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নেতাকর্মী আহত হন। সন্ধ্যায় ছাত্র শিবির সরে গেলে পরিস্থিতি শান্ত হয় এবং ছাত্রদল বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। ঘটনাস্থলগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার দেখে নিব দেশ বিদেশে আরো কিছু আলোচিত টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করেন রিপন। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে রিপন মিয়া নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে 5 লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়া করার সিদ্ধান্ত দেওয়া হয়। 5 দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার এই রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ। ভারত থেকে আসা 11,500 টন সিদ্ধ চালের একটি চালান গ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়, গত 21শে জুলাই চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর চালের মান নিয়ে প্রশ্ন ওঠে। পটুয়াখালীর রাঙাবালিতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের কোড নম্বর পূরণ করানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় 4 শিক্ষার্থী একসঙ্গে বসে উত্তরপত্রে কোড নম্বর পূরণ করছে। অভিযুক্ত শিক্ষক রিপন হোসেন ছোট 22 দিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক। দীপ্ত বার্তাকক্ষ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার এর কোনোটি সমর্থন করে না। ইরানে হামলা চালিয়ে পাল্টা আঘাতে এখন দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে তার কারণে বিপাকে পড়েছে পশ্চিম এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশ। সব মিলিয়ে যুদ্ধ থেকে বের হতে নানা উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামরিক অভিযানের শুরুতে বলেছিলেন এই হামলার মূল কারণ তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, কিন্তু এখন আবার সুর পাল্টে বলছেন তার লক্ষ্যই হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী সচল রাখা। ইরানে হামলার পর থেকেই ক্ষণে ক্ষণে কারণ ও লক্ষ্য পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই হামলার ভার বইতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। ট্রাম্প ভেবেছিলেন তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও স্থগিত করে দেওয়া যাবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উভয় পক্ষের চাওয়া পাওয়ার সমীকরণ পাল্টে গেছে। ইরানের শক্ত প্রতিঘাত ও অনড় অবস্থানের কারণে শুরুতে ওয়াশিংটন যেসব বড় লক্ষ্যের কথা বলেছিল তা এখন সীমিত হয়ে এসেছে। ট্রাম্প বলছেন বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু কেবল হরমুজ সচল রাখা। অন্যদিকে তেহরান সামরিক প্রতিরোধের পাশাপাশি ওমানের সাথে এই গুরুত্বপূর্ণ নৌপথের যৌথ প্রশাসনিক কর্তৃত্ব ধরে রাখতে চায়। এছাড়া নিজেদের অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দিকেও অগ্রাধিকার তাদের।
ট্রাম্পের ক্ষণে ক্ষণে লক্ষ্য এবং সিদ্ধান্ত পরিবর্তন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে এ দেশগুলোকে, যা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রাকে স্লথ করে দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুই পক্ষের সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্র যখন ইরানের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে, তেহরান তখন হাত গুটিয়ে বসে নেই। তারা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের বিশ্বাস, গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারলে যে কোনো আলোচনায় তারা আরও শক্তিশালী অবস্থানে থাকবে। আর যুদ্ধের পরিধি বাড়াতে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্প ছাড় দিতে বাধ্য হবেন। ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ স্বল্পমেয়াদী অভিযানের মাধ্যমে শুরু করলেও বাস্তবতা এখন ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষণে ক্ষণে লক্ষ্য পরিবর্তন করেও সফল হতে পারছেন না তিনি। আর এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে পুরো পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে। এই সংঘাতের শেষ কোথায় তার স্পষ্ট ইঙ্গিত এখনও নেই। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। করুণ পরিবেশে আবৃত ঢাকা স্টেডিয়ামকে আগামী 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তর করা হবে, এমন আশার বাণী শোনালেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী বিকেলে টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সঙ্গে পরিচয় পর্ব শেষে একথা বলেন তিনি। 4.5 বছরে দীর্ঘ অপেক্ষার অবসান হয় গত বছরের জুনে। সংস্কার কাজ শেষে ভুটান ম্যাচ দিয়ে আবারও ফুটবল গড়ায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিন্তু মাঠের ভেতরের আর বাইরের পরিবেশ এখনো আকাশ পাতাল ফারাক। প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা হয় গুলিস্তানের এই স্টেডিয়াম পাড়ায়। যানবাহনে অবৈধ পার্কিং, হকারদের দৌরাত্ম্য সহ নানা কারণে এখানকার ক্রীড়া বান্ধব পরিবেশটাই যেন নেই। জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, তারপরে টেবিল টেনিস বা কাবাডি, ভলিবল যে ফেডারেশন বা যেগুলো রয়েছে, ওইটা আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই। এবং পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে। দ্রুত 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়ে যাবে। জাতীয় স্টেডিয়ামে রয়েছে প্রায় 50 ফেডারেশন, তার মধ্যে একটি টেবিল টেনিস, যাদের আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে বিভিন্ন পদক ঝুলিতে থাকলেও নেই মানসম্মত অনুশীলন স্থান। এখানে অব্যবস্থাপনা আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা এটা করব, কারণ খেলাধুলার জন্য তো একটা পরিবেশ দিতে হবে। স্পোর্টসের পরিবেশ না দিলে কিন্তু আমরা ওই লেভেলের কোনো সাকসেস আশা করতে পারি না। গেল 18 জুলাই একসঙ্গে 27টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 মাসে স্বল্প সময়ে দায়িত্ব পেলেও বর্তমান কমিটি চাওয়া যোগ্যতার ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয় ফেডারেশনগুলোকে। রেজাল্টের ভিত্তিতে, অবদানের ভিত্তিতে, না হলে আমরা যারা ফেডারেশনে আছি আমাদের শুনতে হয় যে আমরা এরকম রেজাল্ট করছি, আমাদের বরাদ্দ এত কম কেন। আমি ওনার কাছে, ওনার মাধ্যম দিয়ে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে বিশেষ দৃষ্টি টেবিল টেনিসের জন্য না, যারা রেজাল্ট ভালো করে তাদের প্রতি যেন দেন। এই অ্যাডহক কমিটি নির্ধারিত 90 দিন সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই অভ্যুত্থানে 2 বছর পূর্ণ কাল। 36 দিনের আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের, কোনো দল বা একক কৃতিত্বে নয় বলছেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। বহুল প্রতীক্ষিত গণ অভ্যুত্থানের স্মৃতির জাদুঘর খুলছে কাল, জানালেন সংস্কৃতি মন্ত্রী। প্রবেশ মূল্য 25 ও 50 টাকা, টিকিট কাটতে হবে অনলাইনে। এটা জনসাধারণের জন্য যতটা সহজলভ্য করা যায়। উন্মুক্ত করা হতো প্রথম কয়েকটা মাস, তারপরে টিকিট ধার্য করা হতো, এটা বেটার হতো। বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংস্কার কমিটির প্রথম বৈঠক। নাম না দিলেও পরামর্শ নেওয়ার আশ্বাস, আলোচনা সব পক্ষের সঙ্গে। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব।
সাগর নদী কোথাও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, সংকটে ভোলার অনেক জেলে। জলবায়ু পরিবর্তন সহ 3 কারণের কথা বলছে মৎস্য বিভাগ। সাগর এই বছর টলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না যাই কি মনে করেন গিয়ে হয় না মাছ। ইরানে ঢিল ছুঁড়ে পাল্টা আঘাতে দিশেহারা ট্রাম্প। হরমুজ অচল হয়ে পড়ায় খেসারত দিচ্ছে পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্ব। শক্তিশালী হচ্ছে তেহরান। ভেতরে ফিটফাট হলেও বাইরে বেহাল দশা ঢাকা জাতীয় স্টেডিয়ামের। 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তরের আশ্বাস জাতীয় ক্রীড়া পরিষদের। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে। 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়ে যাবে। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।